আজকে লোককথা তথা লোক সাহিত্যের একটা পার্ট হয়ে গেছিলো, আমাদের একটা লোককথা হয়েছিল আর একটা ব্রত কথা। আজকে হবে ছড়া, ছড়া হবে, ধাঁধা হবে এবং প্রবাদ প্রবচন। সবগুলো ছোটো ছোটো পার্ট, সবগুলো কমপ্লিট হয়ে যাবে, সবটি এনজয়ফুল টপিক আছে। যেমন ধরো ফার্স্ট টপিক হচ্ছে ছড়া। ছড়া থেকে প্রশ্নটা লেখে নাও, কেমন? এখান থেকে শুরু করো, লেখো প্রশ্নটা লেখো। ছড়া কাকে বলে? কোশ্চেন মার্ক। হ্যাঁ, ছড়া কাকে বলে? কোশ্চেন মার্ক। ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো, পূর্ণচ্ছেদ। যে কোনো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও। যে কোনো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও, বুঝছেন? আচ্ছা, প্রথমে ছড়ার সংজ্ঞা পয়েন্ট করো। ছড়ার সংজ্ঞা। দেখো, এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এখানে লিখলাম আমরা সংজ্ঞা, ওকে? সংজ্ঞাটা কীভাবে সাজাবা? কয়েকটা মাত্র শব্দ, সংকেত শব্দ মাইন্ডে রাখার চেষ্টা করো, এটাকে প্র্যাকটিস করতে হবে, ভালো হবে। সংস্কৃতে ছটা বলে একটা শব্দ আছে। সংস্কৃতে কি? ছটা, ছ টয় আকার, ছটা। ছটা শব্দ থেকে এসছে ছড়া বাংলাতে। লোকমুখে এই যে প্রচলিত হয় না, লোকমুখে প্রচলিত অন্তমিল যুক্ত, মানে লাস্টে অবশ্যই মিল থাকবে, একটা টিউন থাকবে, মিল থাকবে, অন্তমিল যুক্ত ছোট ছোট পদ্মকেই বলা হয় ছড়া। ছোট ছোট পদ্ম, তাহলে কি যুক্ত থাকবে? অন্তমিল যুক্ত থাকবে। কেমন? অন্তমিল যুক্ত ছোট ছোট ছড়াকেই বলা হয়, ছোট ছোট পদ্মকে বলা হয় ছড়া। আরেকটা কি দেখো, সময় যত পরিবর্তন হয়েছে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে সমাজের, কিন্তু পরিবর্তন যদি হয়নি তো একটাই জিনিস, সেটা হচ্ছে শিশু মন। শিশুদের মনের কখনো পরিবর্তন হয় না, তারা চিরকাল চির পুরাতন হয়েও চিরনূতন। কেমন? ওদের কখনো পরিবর্তন হয়নি। তাই এই ছড়াগুলো মূলত শিশুদের মনোরঞ্জনের জন্যই তৈরি হওয়া, তাই এগুলিকে শিশু সাহিত্যও বলা হয়। এই ছড়াগুলোকে কি বলা হয়? শিশু সাহিত্য। কেমন? শিশু সাহিত্য বলা হয়। আর কি বলা যাবে? দেখো, অনেক সময় এই ছড়াগুলো কি হয়, মানব মনে আপনা আপনিভাবেই জন্মায়, আপনা আপনি জন্মায়। ধরো কথা বলতে বলতে, গান গাইতে গাইতে তুমি হয়তো গানটা ভুলে গেছো এবং তুমি বিড়বিড় করে গান গাইছো, তখনও সুর আছে এবং শব্দ তুমি আপনা আপনি বানিয়ে নিয়েছো, ছড়া। কোথাও ওটা যেন ছড়া। শিশুকে ঘুম পাড়ানোর সময় আমরা যেটা বলি গান গাই, সেটা গান নয়, সেটা আসলে ছড়া। ওটাকে বলি আমরা ঘুম পাড়ানি ছড়া। কেমন গেল কথা? তাহলে সংজ্ঞাটা কীভাবে গুছিয়ে বলবে? আমার সাথে বলবে, সংস্কৃত ছটা শব্দ থেকেই এই ছড়া শব্দটির উৎপত্তি। কেমন? বাংলায় এইরকম লোক সমাজে প্রচলিত অন্তমিল যুক্ত ছোট ছোট পদ্মকে বলা হয় ছড়া। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, কিন্তু হয় না পরিবর্তন তো কেবল শিশু মনের। শিশুদের মন চিরকাল চির পুরাতন হয়েও চিরনূতন, ফলে এই ছড়াগুলোকে মূলত শিশু সাহিত্য বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে কি, যে মানব মনে আপনা আপনি এগুলো জন্মায়। কোথায় জন্মায় এগুলো? মানব মনে আপনা আপনি জন্মায়, হলো নেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য না, বানিয়ে নিতে পারবে। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলোকে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে, এগুলোর উদ্দেশ্যটা কি? ছড়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে শিশুর মনোরঞ্জন করা। মনোরঞ্জন মানে বোঝো? আগেকার দিনে রাজাদের মনোরঞ্জন হতো, মেয়েরা নাচ করতো, নর্তকী, আর রাজাগুলো সব সোফায় বসে বসে, কি গদি টদিতে বসে বসে মদ খেত। এই যে আমরা যা দেখি আর কি টিভিতে, ঠিক আছে? তো ওটা হচ্ছে মনোরঞ্জন করা। এই যে আমরা যখন মেলাতে যাই ঘুরতে, নিজের মনকে রঞ্জিত করতে যাই, মনোরঞ্জন। তো শিশুদের মনোরঞ্জনটাই হচ্ছে এই ছড়ার উদ্দেশ্য। কেমন? শিশুর মনোরঞ্জন। হ্যাঁ, কাঁধে যখন গান শোনায়। আচ্ছা, পরবর্তীতে আমরা এর পরের পার্ট যেটা পড়বো সেটা হচ্ছে ধাঁধা আর প্রবাদ।
তো এই ধাঁধার প্রবাদ অনেক পরে তৈরি হয়েছে, আগে তৈরি হয়েছে ছড়া, মানে ছড়া থেকেই ধাঁধার প্রবাদের সৃষ্টি। কেমন? ধাঁধা ও প্রবাদের সৃষ্টি গেল কথা দুটো। আচ্ছা, 3 নম্বর পার্ট কি? 3 নম্বর বৈশিষ্ট্য করা যাবে সঙ্গীতের পূর্ব পর্যায়। সঙ্গীতের পূর্ব পর্যায় জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি। ধরো আমাদের এই জীবনে আমরা যে সঙ্গীতগুলো দেখি বা গানগুলো দেখি, গানগুলো তো অনেক পরে। গানের আগে আমরা কি করি? কবিতা লিখি, এবং কবিতা মূলত ছড়া দিয়েই তৈরি। অন্তমিল টন্তমিল থাকছে, মিল মিল থাকছে। তো আমরা যখন বাচ্চাদেরকে গান শোনাই তখন মূলত ছড়াটাই বলি, সুরে বলি। তো সঙ্গীতের পূর্ব পর্যায় হচ্ছে এই ছড়া। সঙ্গীতের পূর্ব পর্যায় বলা হয় ছড়াকে। গেল 3টি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কিছু কিছু ছড়া খেলার সঙ্গে যুক্ত। এমন কতগুলো ছড়া আছে যেগুলো খেলাধুলার সাথে যুক্ত হয়, খেলার কথা বুঝতে পারি আমরা সেই ছড়াগুলোতে, ওটাকে বলা হবে খেলার সাথে যুক্ত। 5 নম্বর আরেকটা কি বৈশিষ্ট্য করা যেতে পারে? অবদমিত নারী হৃদয়ের প্রকাশ। নারীরা এরকম মাঝে মাঝে করে। ধরো যে কি বলে একটা যেন আছে, দোল দোল দোলনি, আস্তে লাইনটাকে বুঝবা। দোল দোল দোলনি মানে জীবনটা দোলছে, রাঙা মাথায় চিরনি, তারপরে আচ্ছা বর আসছে আর তাকে নিয়ে যাচ্ছে। এই যে একটা নারী জীবন, কোথাও একটা নারীর ব্যক্তিগত অবদমিত কাকে বলে? একটা প্রকাশ্য হয় হৃদয়, আর একটা হচ্ছে অবদমিত মানে দমন করে দেওয়া হয়েছে, ও চেপে রেখেছে বেদনাটা, সেই বেদনাও কিন্তু এই ছড়ার মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে যায়। তো নারী হৃদয়ের অবদমিত সব চিন্তাগুলো প্রকাশ পায়। তাহলে লিখবো আমরা কি? অবদমিত নারী হৃদয়ের প্রকাশ, নারী হৃদয়। আরেকবার হয়ে যাক বৈশিষ্ট্য কী হবে? কি আছে প্রথম শব্দ? মনোরঞ্জন। কি বলবো? ছড়ার প্রধান বৈশিষ্ট্যই হলো শিশুদের মনোরঞ্জন করা। নেক্সট, ধাঁধা ও প্রবাদ মূলত এই ছড়া থেকে সৃষ্টি। নেক্সট, সঙ্গীতের পূর্ব পর্যায় হলো এই ছড়া। নেক্সট, অনেক ছড়া খেলাধুলার সঙ্গেও যুক্ত। আর কি? অবদমিত নারী হৃদয়ের প্রকাশ হয়ে ওঠে কখনো কখনো এই ছড়া। আরেকটা পার্ট কি আছে দেখো, কোশ্চেন কি আছে? 3rd কোশ্চেন। এটা একটা কোশ্চেনের উত্তর হলো, এটা একটা কোশ্চেন উত্তর, আরেকটা কোশ্চেন কি? উদাহরণ, তাই তো? এবার উদাহরণ আমি 2 রকমের করাচ্ছি, একটা হচ্ছে মেয়েলি ছড়া, আরেকটা হচ্ছে ঘুমপাড়ানি ছড়া। ঘুমপাড়ানি ছড়া। আর 2 নম্বরটা হচ্ছে গিয়ে মেয়েলি ছড়া। মেয়েলি মানে মেয়ে মানুষরা এটা নিজেদের মধ্যে কিন্তু এই ধরনের ছড়া উচ্চারণ করে, খুব পরস্পরের সাথে গল্প করার সময় বা বিভিন্ন সময় এরা গান করে। ঘুমপাড়ানি ছড়াটা বলবো আর 4 লাইনের ছড়া বলবো, তোমরা এগুলো লিখে নিবা। ওকে? ঘুমপাড়ানি মাসি পিসি মদের বাড়ি এসো, খাট নেই পালঙ্ক নেই, খোকার চক্ষু পেতে বসো। তাহলে এটা কি হলো? মেয়েলি ছড়া হলো না ঘুমপাড়ানি ছড়া? ঘুম পাড়ানোর সময় বাচ্চাদেরকে এটা আমরা শোনাই। মেয়েলি ছড়া মেয়েরা কীভাবে বলছে, এরকম একটা ছড়ার উদাহরণ দিই। এলাডিং বেলাডিং শৈল, একটি খবর আইলো। কি খবর আইলো? রাজা একটি বালিকা চাইল। কোন বালিকা চাইল? আরতি বালিকা চাইল। এই ধরনের মেয়েলি ছড়া আছে। কেমন? তো এই হচ্ছে গিয়ে ছড়ার পার্ট। তাহলে ছড়ার সংজ্ঞা, বৈশিষ্ট্য আর 2টি ছড়ার উদাহরণ। 2 রকম ছড়া, একটা হচ্ছে ঘুমপাড়ানি, একটা হচ্ছে মেয়েলি ছড়া। ওকে? এরপরে দ্বিতীয়টা হচ্ছে ধাঁধা। ধয়ে চন্দ্রবিন্দু আকার, ধয়ে আকার, ধাঁধা। প্রশ্নটা লিখে নাও, ধাঁধা কি? কোশ্চেন মার্ক। ধাঁধা কি, তার পাশে আবার কোশ্চেন লেখো, এর বৈশিষ্ট্য লেখো, কোশ্চেন মার্ক। 2টো ধাঁধার উদাহরণ দাও। 2টো ধাঁধার উদাহরণ দাও। আচ্ছা, এইটা বেশ সহজ এবং মজাদার, এই ধাঁধা জিনিসগুলো। আমরা তো আমাদের ব্যক্তিগত জীবনে শুনেছি অনেক ধাঁধা, কেউ প্রশ্ন করে উত্তর দিতে পারি না আমরা, এটাও তো হয়, তাই না? অধিকাংশ ক্ষেত্রে। আচ্ছা, ধাঁধা সম্পর্কে বলতে গেলে আগে আমরা সংজ্ঞাটা বুঝে নিই। সংজ্ঞাটা কি আছে? তথ্য সংকেতগুলো লিখে নিও। কেমন? সংজ্ঞাতে কি কি বলবো আমরা? লোক সাহিত্যের অঙ্গ।
দেখো আমরা যে পার্ট পড়ছি এই দুদিন থেকে, এটা পুরোটা লোকসাহিত্যের একটা অংশ। যেমন লোককথা পড়লাম, ব্রতকথা, এর আগে আবার কি পড়লাম, ছড়া, সব এগুলো লোকসাহিত্য, এটাও লোকসাহিত্য। তাহলে আমরা কি বলবো? প্রথম কথা অঙ্গ। কিসের অঙ্গ? হ্যাঁ, ধাঁধা হলো লোকসাহিত্যের একটি অঙ্গ। এইবার যে কথাটা বলা হচ্ছে সেটা ভালো করে মন দিয়ে বোঝো। একটিমাত্র বাক্যে একটিমাত্র ভাব প্রকাশ করার জন্য যখন কোনো রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে আমরা প্রকাশ করি। রূপক মানে কি? ধাঁধা যখন বলা হয় ডিরেক্ট প্রশ্নটা করলেই হলো, কিন্তু ডিরেক্ট প্রশ্ন না করে ঘুরিয়ে করছে, যেন একটা অন্য রূপে করছে, আসলে আছে অন্য কথা, তাই না? তো এটাকে বলা হয় রূপকের আকারে জিজ্ঞাসা করা। ওকে, তাহলে একটিমাত্র বাক্যে একটিমাত্র ভাব যখন কোনো রূপকের সাহায্য নিয়ে বা রূপকের সাহায্য নিয়ে কোনো জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয়, তাহলে কি হবে? একটি মাত্র বাক্যে একটি মাত্র ভাব যখন রূপকের সাহায্য নিয়ে কিসের? জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয়, জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হবে কি? ধাঁধা। কেমন? এই ধাঁধা কেবল দ্বন্দ্ব লাগায় না, দ্বন্দ্বও সৃষ্টি করে দেয়, তাই তো? এই ধাঁধা কেবলমাত্র দ্বন্দ্ব লাগায় না। দ্বন্দ্ব লাগানো মানে কি? মানে তোমাকে অবাক করে দিল, মানে মাথা খারাপ করে দেবে, দ্বন্দ্ব লাগিয়ে দিল। দ্বন্দ্ব লাগায় না, বরং আবার মাঝে মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, দ্বন্দ্ব সৃষ্টি করে। হ্যাঁ, তর্ক বিতর্ক লেগে যায় এটা নিয়ে, তথ্য নিয়ে। আর এটা মূলত জটিল এক ধরনের জিজ্ঞাসা, আর কিছুই না। সহজ সরল জিজ্ঞাসা না করে জটিলভাবে জিজ্ঞাসা করা হয়, জটিল জিজ্ঞাসা। পুরোটা একবার পড়া হোক, একসাথে বলবে সবাই। লোকসাহিত্যের একটি অন্যতম অঙ্গ হলো ধাঁধা। একটিমাত্র বাক্যে একটিমাত্র ভাব যখন রূপকের সাহায্য নিয়ে জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হবে ধাঁধা বলে। ধাঁধা কেবল দ্বন্দ্ব লাগায় না, দ্বন্দ্বও সৃষ্টি করে দেয়। এটি মূলত জটিল জিজ্ঞাসার একটি রূপ হলো। এবার বৈশিষ্ট্যতে চলে যায়। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য দেখো, ধাঁধা যখন আসে আমাদের কাছে না, তখন এই ধাঁধার উত্তরটা জানার যদি আমরা না পারি, তাহলে এই উত্তরটা জানার একটা অদ্ভুত কৌতূহল তৈরি হয়ে যায়। কি হবে এটা? প্রথম ক্ষেত্রে বলে না, এগুলো আমার ঠিক লাগে না। আর যেই প্রশ্নটা শুনে নিলাম, এবার মাথা খারাপ হয়ে গেলো, কী হবে এটার উত্তর, কী হবে? এটাকে বলা হয় কৌতূহল। তো জীবন আর জগৎ সম্পর্কে একটা কৌতূহল জেগে যায় আমাদের মধ্যে। কি সম্পর্কে? জগৎ আর জীবন সম্পর্কে একটা কৌতূহল তৈরি হয় মনে। ধাঁধা তাহলে কী করে? জগৎ আর জীবন সম্পর্কে একটা কৌতূহল সৃষ্টি করে দেয় মনের মধ্যে। সেকেন্ড কথা হচ্ছে, এটা মূলত বুদ্ধির একটা পরীক্ষা, আর কিছুই না। বুদ্ধির পরীক্ষা। তাহলে কিসের পরীক্ষা? বুদ্ধির পরীক্ষা হয়েছে। নেক্সট কি? 3 নম্বর পার্টে চলে যাই। আর কোনো বৈশিষ্ট্য? এটার মাধ্যমে না অনেক ধরনের ভাব প্রকাশ পায় ধাঁধার মধ্যে। এক হচ্ছে সূক্ষ্ম পর্যবেক্ষণ। তুমি যখন কোনো ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করবে, দেখবা তোমার মাথাতে আর অন্য টপিক আসছে না, ওটা নিয়েই বারবার তুমি ভাবছো, প্রচণ্ড গভীর। এটাকে বলছে সূক্ষ্ম পর্যবেক্ষণ। আরেকটা সৌন্দর্যবোধ। কত চমৎকার করে তুমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছো, ভাবছো কী কী, সৌন্দর্যবোধ প্রকাশ পায়, কৌতুক সৃষ্টি। মাঝে মাঝে তোমাকে হাসিয়ে দেয়। কোনো ধাঁধার উত্তর হয়তো ঠিকঠাকই আছে, কিন্তু তোমার প্রশ্নটা শুনে হাসি পাচ্ছে প্রচণ্ড, ঠিক আছে? এরকমও হতে পারে। আবার নির্মল আনন্দদান, ওর মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, একটা মনে হয় কাতুকুতু লেগে গেল ভেতরে, কৌতূহল তৈরি হচ্ছে, কী হবে উত্তরটা, কী হবে উত্তরটা, এরকম। তাহলে এর মধ্যে অনেক ধরনের ভাব প্রকাশ পায়। কী কী ভাব বললাম? এক, সূক্ষ্ম পর্যবেক্ষণ। তাহলে এখানে আমরা শুধু ভাব লিখলাম, অনেকগুলো ভাব, মনের অনেকগুলো ভাব, যেমন সূক্ষ্ম পর্যবেক্ষণ, সৌন্দর্যবোধ, আবার মনের কৌতূহল প্রকাশ পায়, নির্মম আনন্দ প্রকাশ পায়, নির্মম নয়, নির্মল আনন্দদান হয় এটার মাধ্যমে। আরও একটা ব্যাপার হয় যে সৌন্দর্যের সম্পূর্ণ রসকাতর করে তুলবে সৌন্দর্যের মধ্যে। গেল কথা। আচ্ছা, এগুলো না অনেক সময় কবিতার আকারেও হয়, আবার গদ্যের আকারেও হয়। তো কবিতা না লিখে আমরা পদ্য লিখব। এটা মূলত কোন কোন পদ্ধতিতে হয়? গদ্যতে হয়, আবার পদ্যতেও হয়। 2 পদ্ধতিতেই এগুলো কিন্তু প্রকাশ করা যায় ধাঁধা। আবার কোনো কোনো ধাঁধা দেখবা খুবই অপমানজনক আর আক্রমণাত্মক হয়। খুব প্রচণ্ড আক্রমণাত্মক কোনো ধাঁধা হয় বা অপমানজনক। আক্রমণাত্মক। আরেকবার হয়ে যাক, কি হবে?
ধাঁধা মূলত জীবন আর জগৎ সম্পর্কে মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। এটি মূলত বুদ্ধির পরীক্ষা। এটির মধ্যে দিয়ে মানুষের মনের অনেক ধরনের ভাব প্রকাশ পায়, যেমন কখনো সৌন্দর্যবোধ, তো কখনো সূক্ষ্ম পর্যবেক্ষণ, নির্মল আনন্দদান ইত্যাদি হলো। এই ধাঁধা কখনো গদ্য কখনো পদ্যে প্রকাশ পায়। আবার এগুলির মধ্যে কখনো কখনো অনেক ধাঁধা আছে যেগুলো খুবই অপমানজনক আবার আক্রমণাত্মক হয়ে যায়। এবার কি আছে সেকেন্ড মানে লাস্ট কোশ্চেন কি আছে? উদাহরণ। উদাহরণগুলো লিখে নাও। উদাহরণ যেমন লেখো, উদাহরণ 1 নম্বর, আল্লাহর, লেখো আল্লাহর কি কুদরত। আল্লাহর কি কুদরত। লাঠির মধ্যে শরবত। লাঠির মধ্যে শরবত। ঠিক বলেছ, আখ হবে, আখ বা কুশিয়াল বলি আমরা, তাই না? তো এটার মধ্যে দিয়ে কি বোঝানো গেল বলো তো? লাঠির মধ্যে শরবত, এর মানেটা হলো এই যে এমন জিনিস ঈশ্বর তৈরি করেছেন যা একদম পারিবারিক, ঈশ্বরের প্রতি একটা ভক্তি চলে আসছে, যে ঈশ্বর এমন কত কিছু তৈরি করেছে, লাঠিটার মধ্যেও শরবত তৈরি করে রাখা আছে। অদ্ভুত একটা চিন্তাতে পৌঁছে যাচ্ছি আমরা, ঈশ্বর চিন্তা এখানে নিয়ে আসছে আমাদের। আবার আরও একটা ধাঁধা বলি, আমি বলি তোমরা আগে প্রশ্নটা বলো, আমরা সরি উত্তরটা বলো। হ্যাঁ, হাত নাই পাও নাই দেশে দেশে ঘুরে, হাত নাই পাও নাই দেশে দেশে ঘুরে, তার অভাব হলে লোকে অনাহারে মরে। টাকা, কারেক্ট। আর্থিক, দেখেছো আর্থিক রসবোধ কত চমৎকার আছে ওর। হ্যাঁ, টাকার, হাত নাই পা নাই তাও দেশে দেশে ঘুরছে, আর তার অভাব হতে গেলে মানুষ অনাহারে মরে যাচ্ছে। অনাহার মানে নেই আহার যাদের, হ্যাঁ, না খেতে পেয়ে মরে যায়। দেখো 2 লাইনের, হাত নাই, বাহ এত দ্রুত তুমি উত্তর দিতে পারবে ভাবিনি, ব্রিলিয়ান্ট। হাত নাই পাও নাই, হাত নাই পাও নাই, কে বললো? ত্রম্বক না? সেরা। হাত নাই পাও নাই দেশে দেশে ঘুরে, একই লাইনে, দেশে দেশে ঘুরে। আবার নেক্সট লাইন কি? তার অভাব হলে লোকে অনাহারে মরে। লোকে অনাহারে মরে, বুঝছে? এখানে আখ উত্তর হলো, আবার এখানে কি হবে? টাকা। হয়েছে? লেখো নেক্সট 3 নম্বর পার্ট। প্রবাদ প্রবচন বলতে কি বোঝো? প্রবাদ ছোট হাইফেন প্রবচন বলতে কি বোঝো? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক দেওয়া হচ্ছে, তারপর লেখো 4টি বাংলা প্রবাদের উদাহরণ দিয়ে ব্যাখ্যা লেখো। 4টি বাংলা প্রবাদের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। হয়েছে? উত্তরটা সংজ্ঞা, প্রবাদ প্রবচনের সংজ্ঞা, পয়েন্ট কি কি লিখতে হবে মন দিয়ে আমরা একটু শুনি। আগেকার দিনে না, এই প্রবাদ প্রবচনগুলো আগেকার দিনেও ছিল, অনেক প্রাচীনকালেও ছিল, কিন্তু তখন এগুলোকে প্রবাদ বা প্রবচন বলা হতো না, বলা হতো বচন। যেমন ধরো খনার বচন, ডাকের বচন, শুনেছ কখনো? এই তো অনেক বড় উত্তর, শুনবে কি করে? খনার বচন কখনো বই টই পড়িও? ওই বচন এর ইচ্ছি, ওই বচন না, এক বচন দ্বি বচন বহু বচন, ওই বচন এই বচন না, বাণী, বাণী, কথা বলা। অদ্ভুত পাগল লোক। হ্যাঁ, আগেকার দিনে কি বলা হতো এগুলোকে? বচন বলা হতো, বচন। তাহলে কি বলবা? আগেকার দিনে এই প্রবাদ প্রবচনকে বলা হতো বচন, যেমন খনার বচন, আবার ডাকের বচন ইত্যাদি। না, ওই ডাক নড়ে পাগলা, ব্যক্তি ডাক। খনা একজন ব্যক্তি, সে আচমকা বলে দিতে পারতো ভবিষ্যতের কথা, আর সেরকমই ঘটে যেত। এই খনা মহিলা, খনার বচন, আবার ডাক বলে একজন ছিল, তার যেটা বলে দিল সেই রকমই মিলে যেত। বৃষ্টি হচ্ছে না, আবার বলে দিত এরকম দিন আসবে তো ঠিক বৃষ্টি হবে, আর ঠিকই সেই রকম অনুমান হয়ে যেত মানুষের। পরিবেশে ওই রকম পরিবর্তন আসতে গেলে ধরে নিত যে হ্যাঁ এবার বৃষ্টি হবে। তো এটা অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিক সত্য, এবং অনেক ক্ষেত্রে এটা মানুষের কল্পনারও বিষয় আছে। যাই হোক, সবটা মিলিয়েই সাহিত্য।
তো খনার বচন, তারপরে ডাকের বচন ইত্যাদি। আচ্ছা, প্রবাদ আর প্রবচন যে একই কথা না, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। রবি ঠাকুর বলেছেন প্রবাদ বিষয়টার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু গল্প থাকে, কোনো কোনো কাহিনী আছে ওটার ভেতরে। প্রবাদের মধ্যে কি থাকে? অনেক সময় গল্প থাকে বা কাহিনী, গল্প থাকে। কিন্তু প্রবাদের মধ্যে এরকম প্রবচনের ক্ষেত্রে এরকম কোনো গল্প টল্প থাকে না। প্রবচন হচ্ছে মূলত কাটা ছেঁড়া কতগুলো কথা, ঠিক আছে, কাটা ছেঁড়া কতগুলো ছোট ছোট কথা, আর কিচ্ছু না। তো কাটা ছাড়া কথা। আচ্ছা, গেল কথা। এবার যে সংজ্ঞাটা বলছি সেটা মন দিয়ে শুনতে হবে, এটার পাশাপাশি আরও লিখতে হবে যে কথাটা। একটা জাতির একটা জাতি যদি সুদীর্ঘ সময় ধরে এটাকে ব্যবহার করে, এই ধরনের প্রবাদগুলোকে বা এমন কোনো বাক্যকে, প্রতি মুহূর্তে আমরা কথা বলতে বলতে এই ধরনের বাক্যটা ইউজ করি। অনেক বড় কথা ছিল, সেটা না বলে আমি এইটা বলে দিলাম। যেমন ধরো হঠাৎ করে শাবনামের অনেক পয়সা টয়সা হয়েছে, ঠিক আছে, ওকে আর আমরা দেখতে পাচ্ছি না, তখন আমরা একটু ব্যঙ্গ বিদ্রুপ করে ওকে হঠাৎ করে দেখলে কি বলি? আচ্ছা, তো তোর চোখে সরষার ফুল ফুটেছে, তাই না? এই যে ওকে বললাম, চোখে সরষার ফুল তো আর আপনা আপনি ফুটে যাবে না, ঠিক আছে, আমি অন্য কিছু মিনিং করতে চাইলাম, ঠিক আছে। হ্যাঁ, তুই তো এখন বড় বড় ব্যাপার, এই যে বিষয়টা, এই বিষয়টা কি আসলে আমি ওকে একটা বড় জায়গাতে দেখতে চাইছি, এরকম না, ও বড় জায়গাতে পৌঁছে গেছে বলে আমার ঈর্ষা হচ্ছে, একটা ঈর্ষার প্রকাশ পেলাম, ঠিক আছে। আবার ধরো অনেক সময় বলে যে এখানে আজকে অনেক বড় বড় মন্ত্রী থেকে শুরু করে কবি, লেখক, সাহিত্যিক সবাই ভরপুর হয়ে আছে, তো অনেকে বলে ইস রে, আজ তো চাঁদের হাট বসেছে, চাঁদের হাট। এই চাঁদের হাট জিনিসটা কি? চাঁদ কি অনেকগুলো চাঁদ চলে এসছে, হাট বসে গেছে? বাস্তবে এরকম না। চাঁদের হাট মানে প্রত্যেকেই এক একটা ক্ষেত্রে কিন্তু দারুণ, মানে অসাধারণ মানুষ, সবাই যখন এক জায়গাতে আছে তখন ধরে নেওয়া হয় সেটা যেন চাঁদের হাট, যেন চাঁদের হাট। তো এই ধরনের বাক্যকে আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি, তাহলে তাই জন্য বলা হচ্ছে জাতির সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ত, অনেক অভিজ্ঞতার সংক্ষিপ্ত একটা রসাভিব্যক্তি, রস থেকে যে অভিব্যক্তি তৈরি হচ্ছে, চিন্তা ভাবনার ফসল এগুলো, দীর্ঘ অভিজ্ঞতার ফসল এগুলো। তাহলে কি বলতে হবে? লেখো তোমরা বাকি অংশটা। জাতির সুদীর্ঘ ব্যবহারিক, জাতির সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ত রসাভিব্যক্তি। অনেক ক্ষেত্রে প্রবাদ প্রবচনকে সমার্থক হিসেবে দেখা হয়, সমার্থক মানে একই প্রায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল? বৈশিষ্ট্য তো এর নেই, ডিরেক্ট উদাহরণ আছে, 4টা উদাহরণ চাইছে, তাই না? দেখো 1 নম্বর, অন্য কিছু লেখা যাক। কারো পৌষ মাস, হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তাহলে এখানে কি বলবা? মঙ্গল অমঙ্গল। এর অর্থটা কি বোঝাচ্ছে? মঙ্গল অমঙ্গল দুটোই বোঝাচ্ছে। মানে কারো, এটা কি বলতো, কৃষকদের জীবনকে কেন্দ্র করে এটা মূলত আলোচিত। পৌষ মাসে কিন্তু বেশ কিছু কৃষকদের ধানের গোলাতে ধান ওঠে, মানে ফসল ওঠে, তো তাদের জন্য তো সেটা সুখের মাস, পৌষ মাস সুখকর মাস। কিন্তু কখনো কখনো কি হয়, অনেক কৃষকের গোলাতে কিন্তু ধান উঠে না, তাদের জীবনকে দেখানোর জন্য এটা বলা হয়েছে যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এটা কি মাস চলছে? ঠিক আছে, নেক্সট বলছি 2 নম্বর, জলে কুমির ডাঙায় বাঘ। জলে কুমির ডাঙায় বাঘ। সর্বত্র বিপদ বা উভয় সংকট। উভয় সংকট মানে বোঝা গেল, তুমি জলে থাকতে গেলে তোমাকে কুমির কামড়াবে, আর যেই ডাঙাতে উঠবা ডাঙাতে তোমাকে বাঘ কামড়াবে। তুমি করবা তো করবাটা কি? দুই জায়গাতে বিপদ। মানে মাঝে মাঝে এরকম হয়, ডিসিশন এদিককে নিব তাও বিপদ, ওদিকে নিব তাও বিপদ, সমস্যা। করি কি আমরা? এইটাকে বলা হচ্ছে, আমরা এই বিষয়টাকে দেখানোর জন্য সহজে বলি জলে কুমির ডাঙায় বাঘ, এইরকম বলি। নেক্সটে যাই, গাছে কাঁঠাল, গাছে কাঁঠাল
গোফে তেল, এর মানেটা কি? আগাম স্বপ্ন দেখার একটা কুঅভ্যাস আছে মানুষের। আগাম স্বপ্ন দেখার কুঅভ্যাস। যেমন ধরো আমাদের বাঙালিদের যদি স্বভাব দেখো তুমি, আমি অন্য জাতির কথা বলছি না, আমি বাঙালি জাতিরই কথা বলছি, যে আচমকা আমরা বসে আছি, মস্তিষ্ক কোনো কাজ না করতে গেলে শয়তানের বুদ্ধি হয়, তো আমরা বসে থাকতে থাকতে হঠাৎ করে আচমকা ভাবতে শুরু করি, যদি আমার 1 কোটি টাকা এখন লটারি লেগে যায় তাহলে আমি কি করব। এবং আশ্চর্যের ব্যাপার হলো আমরা প্রথমে আইডিয়া করে নিই 20 লক্ষ টাকা এদিকে দিয়ে দেবো, 20 লক্ষ টাকা সমাজসেবার জন্য দিয়ে দেবো, 20 লক্ষ টাকা একটা বিদ্যালয় তৈরি করে দেবো, 20 লক্ষ টাকা এদিকে করতে করতে এমন পজিশন আসলো যে ঠিক 90 লক্ষতে এসে থেমে গেল। 10 লক্ষ টাকার কী করা যায়, আর তো কোনো কিছু খরচা হচ্ছে না, ঠিক আছে 10 লক্ষ টাকা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেবো, হ্যাঁ সেটা চলবে কিছুদিন, হলো কথা শেষ। তারপরে আচমকা মনে হবে যে না, আমি একটা উদ্যান তৈরি করব, এটাও আমার করা উচিত ছিল। তখন আমরা কী করি, 1 কোটি টাকা তো শেষ হয়ে গেল, দেখো টাকা পেলামই না, টাকা কীভাবে খরচ করবো সেটা আইডিয়া করে নিলাম, আইডিয়া করার পর আবার সেটাও কম পড়ে গেল, তখন এবার না 1 কোটি লাগলে হবে না, যদি 1.5 কোটি লাগে তাহলে কী করি, সেটার এবার হিসাব করছি, অকারণে আধ ঘন্টা 1 ঘন্টা শেষ, ঠিক আছে। এই যে স্বপ্ন দেখার একটা কুঅভ্যাস, আগাম স্বপ্ন। কখনো কখনো গাছে কাঁঠালটা সবে ছোট আছে, আর যে গাছের মালিক সে গোফের তেল দিচ্ছে, হা 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 কাঁঠালটি বড় হবে, মানে গাছ ভর্তি কাঁঠাল, বিক্রি করলে বিশাল পয়সা টয়সা। তো ওই লোকটাকে দেখে হাসতে হাসতে সবাই বলে যে আচ্ছা তোমার গাছে গাছে কাঁঠাল আর গোফে হচ্ছে তেল, এর মানে হলো যে তুমি তোমার আগাম স্বপ্ন দেখা বন্ধ করো। বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ। নেক্সট 4 নাম্বার, জোর যার মুলুক তার। জোর যার মুলুক তার, মুলুক তার, জোর যার মুলুক তার। শক্তির প্রয়োগ, শক্তির প্রয়োগে সফলতা। মানে বুঝতে পারছো, মাঝে মাঝে দেখবা যে শাবনাম আর সোহানকির মধ্যে তর্ক লেগেছে, ঝগড়া, এবং সানিয়া সত্য কথা বলছে আর সোহানকি অসত্য কথা বলছে, কিন্তু ঝগড়াতে লাফাচ্ছে সবচেয়ে বেশি কিন্তু সোহানকি, লাফাচ্ছে, চিৎকার করছে, এমন ভাব দেখাচ্ছে সানিয়া আর কিছু বলে উঠতে পারছে না, কি বলবে সে। ফলে শেষমেশ ও মনে মনে বলছে তোর জোরটা বেশি আছে তো, শক্তিটা বেশি তো, বলে তুই যেন মুলুক, মানে তুই রাজত্ব করছিস, জোর যার মুলুক তার, শক্তি প্রয়োগ করে সফলতা পাওয়া, আর কিছুই না। 4টা কোশ্চেন ছিল, 4টা কোশ্চেন বলা হয়েছিল, 4টার উত্তর হয়ে গেলো। আরও 2টো বলি, আমি এগুলো লিস্ট করে রেখেছি তো বেশ কয়েকটাই। কাজের মধ্যে 2, খাই আর শুই। অলস ব্যক্তি, ও কাজ করে সারাদিন খুবই, কী কী কাজ, 2টো কাজ করেছে, 1 খাই সেটাও কাজ করে, 1 ঘুমোই আরেকটা কাজ, 2টা কাজ করে, অলস ব্যক্তি। হ্যাঁ, কাজের মধ্যে 2, খাই আর শুই। শুই বানান তালব বর্ষায় হ্রস্বৌ হ্রস্বই, শুই হয়েছে। অলস ব্যক্তি, অলস ব্যক্তি। আমাদেরকেও গালাগালি করে, আমাদেরকেও না, আমাকে মাঝে মাঝে, যে অনেক কাজ করছিস তো সারাদিন, তোর কাজের মধ্যে 2, খাই আর শুই, অনেক কাজ। হ্যাঁ, না বললে হয়, আমরা তো শোনার জন্যই জন্মেছি। আরেকটা বলি লাস্ট, যার সঙ্গে মজে মন, কিবা হারি কিবা ডম। বোঝা গেল কি? যার সঙ্গে তোমার মন মিলেছে সে ছোট জাত না বড় জাত কিছু এসে যায় না, সে হাড়ি নাকি ডোম কিছু এসে যায় না। আসলে ভালোবাসার কোনো জাতপাত হয় না, এটাই বোঝানোর জন্য এই কথাটা বলা হলো। হ্যাঁ, এর মাধ্যমে আমি কিন্তু তোমাকে কোনো মেসেজ দিতে চাইছি না যে তুমি যা করছো তা ঠিক করছো বা ভুল করছো, এসব কিছু না, প্রবাদ প্রবচন আছে তাই। যার সঙ্গে মজে মন, মজে মানে ডুবে, ম বর্গী জয় একার, মজে, মজে মন, কিবা হাড়ি কিবা ডোম। কিবা হাড়ি হয়ে আকার ডয় শূন্য রয় হর্ষই হাড়ি, কিবা ডোম ডয় ওকার ম, ডোন না ডোম পূর্ণচ্ছেদ, ঠিক আছে। ভালোবাসার কোনো জাতপাত হয় না। এই ছিল আজকের টপিক 3টা। কি কি? প্রথমে কি করলাম আমরা? ছড়া, তারপরে ধাঁধা, তারপরে প্রবাদ প্রবচন।